হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ডেইলি ব্লগ উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে সোমবার আর এখন ঠিক দুপুর 12টা। আজকে সকাল থেকে তেমন কোনো কাজকর্ম করা হয়নি, জাস্ট আর কি নাস্তাটা খেয়ে ঘরটা একটু হালকা পাতলা গুছিয়ে এসেছি, এরপর ডিরেক্ট চলে আসছি রান্নাঘরে। কয়েকদিন কিন্তু প্রচুর গরম পড়েছিল, আমরা একদম হাঁসফাঁস হয়ে উঠেছিলাম, কিন্তু আল্লাহ চাইলে সবই সম্ভব। তো 2-3 দিন ধরেই কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর আবহাওয়াটা কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা। আমার প্রিয় বন্ধুরা, আমি জানি না এতক্ষণ ধরে কে বা কার আমার সাথে আছো, তো আমি বলবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো। প্লিজ কেউ ভিডিওটি টেনে টেনে দেখবে না। আর আজকে আমার চ্যানেল যারা নতুন ভিজিট করছো, তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোন একটি অংশ ভালো লেগে যায়, সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো। সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও, এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। চাইলে তুমি তোমার সুযোগ মতো পরবর্তীতে দেখে নিতে পারবে। আজকে রান্না করছি এমন একটা সবজি আর এমন একটা মাছ যার কিনা কিছুই ফেলানো যাবে না, আর এগুলো খেতেও কিন্তু ভীষণ মজা। তো আমি নিয়েছি একদম দেশি চিংড়ি মাছ। তো এখানে অনেকগুলো চিংড়ি ছিল, প্রায় হাফ কেজির একটু বেশি হবে। দেশি চিংড়ি রান্না করছি তাই একটু বেশি পরিমাণে নিয়েছি। তো কিছুটা চিংড়ি আমি ভুনা করছি আর কিছুটা চিংড়ি আমি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করছি। মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের তরকারি খেতে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, তবে আমার অত একটা ভালো লাগে না। আমি আমার 2 মেয়ে আর কি মাছের ভুনাটাই পছন্দ করি। দেশি চিংড়ির স্বাদে কিন্তু আলাদা, আর এটার পেটের মধ্যে কিন্তু ডিম ছিল, তাই আমি খোসা সমেতই রেখেছি। আর দুপুরবেলা দেখো আমার ছোট কন্যা বলছে ফ্রেঞ্চ ফ্রাই খাবে। এর একটা কারণ আছে, কারণ ওর ছোট খালাকে দেখলেই ও বায়না শুরু করে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য। আমাকে তেমন কিছু বলে না, কারণ জানে ও বললে আসলে আমি সবসময় এটা করে দিই না, একটু ঝামেলা মনে হয় আমার কাছে। তো আমার ছোটো বোন আলু কেটে দিয়েছে, আমি জাস্ট একটুখানি আদা রসুন বাটা, একটু মরিচের গুঁড়া আর একটুখানি গোলমরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এরপর দেখো খুবই অল্প পরিমাণ তেল দিয়ে একদম চুলার আঁচটা কমিয়ে ঢেকে ঢেকে আমি লাল লাল করে ভেজে দিলাম। চাইলে কিন্তু ডুবো তেলে ভাজতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা স্বাস্থ্যসম্মত না, আবার তেলটা রেখে দিতে হয়, তো এই জিনিসটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আর এইভাবে যে কম তেলে রান্না করলে খেতে খারাপ লাগে সেটাও কিন্তু না, খেতে কিন্তু ভীষণ মজা হয় আর অনেক কিন্তু লাল লাল হয়েছে। চুলের মধ্যে কিন্তু রান্না বসিয়ে আসছি, তাসনিম, হামিম আর ওর বাবাও বসে আছে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য। তো ওদের এটা দিয়ে এসে আমি কাজ করতে থাকি আর সাথে আপুদের কিছু কমেন্টস পড়ছি। আসলে গতকাল আমার হাজব্যান্ড হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল, তো এই ব্যাপারটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর তোমরা সবাই কিন্তু শুনে অনেক দোয়া করেছো, তো আপু তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আসলে সবার কমেন্টস তো এক ভিডিওতে পড়া সম্ভব না, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি অন্যান্য আপুদের নামও বলে দিব। তো প্রথমে আমাকে যে আপুটি কমেন্টস করেছিল মনুফাস লাইফস্টাইল ব্লগ থেকে, আপু লিখেছে, ভাইয়ের এমন সিচুয়েশনে আপনি ভীষণ টেনশনে পড়ে গিয়েছিলেন বুঝতে পারলাম, তবে অনেক অনেক দোয়া রইল আপু। সারা ঘরের ঝুল ঝেড়ে নিলেন, তারপরে সকালের নাস্তা করে নিলেন, দুপুরে রান্না, ম্যাক্সের খেলনা দেখলাম, কোল্ড কফি, জাস্ট ওয়াও। পুরো ভিডিওটা মাশাআল্লাহ অসাধারণ হয়েছে আপু। তোমাকেও অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। আর আলহামদুলিল্লাহ তোমার ভাইয়া এখন অনেকটাই ভালো আছে। এরপরে আরও একটা আপুর নাম পড়ছি, শাম্মী আপি লাইফস্টাইল ব্লগ থেকে। শাম্মী আপি লিখেছে, ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রইল ময়না পাখি, ঘরের ঝুল ভাঙা থেকে সকালের নাস্তার দুপুরের রান্না, কোল্ড কফি সব মিলে অসাধারণ হয়েছে। তোমার ছোট মাছ চচ্চড়ি দেখে কিন্তু আমার খুব খেতে ইচ্ছে করছে। অসংখ্য ধন্যবাদ শাম্মী আপি। তো তুমি চলে এসো না আমার বাসায়, একসাথে মিলে খাওয়া দাওয়া করবো। এরপরে আরও একটা আমার প্রিয় আপুর নাম পড়ছি, উনি কিন্তু দেখা যায় ইউটিউবে তেমন কোনো কাজ করছে না, তো আপুর আইডির নাম হচ্ছে শাহিন সুলতানা রিতা আপু।
তো সে লিখেছে প্রতিদিন নিজে রান্না করো আর নিজে খাও আর বলো রান্না খুব মজা হয়েছে, ভীষণ স্বাদ হয়েছে, দারুণ টেস্ট হয়েছে, সেই রকম হয়েছে। এতে আমরা কি করে বুঝবো বলো তো আসলে রান্না কেমন হয়েছে? একদিন নিমন্ত্রণ করে খাওয়াও আমাদেরকে, তাহলে বুঝবো রান্নার স্বাদ কেমন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? বাসার সবাই কেমন আছে? আমি ভালো আছি। যাক, অনেক কিছু লিখে ফেললাম, কিছু মনে করো না প্লিজ। ভালো থেকো, সুস্থ থেকো, বাসার সবার প্রতি খেয়াল রেখো, আর তুমিও সাবধানে থেকো। আল্লাহ হাফিজ। প্রথমেই বলছি ওয়ালাইকুম আসসালাম আপুমনি। তো তোমার কমেন্টসটা পড়ে আমি খুবই হেসেছি। আসলে এটাও একটা কথা, আমার নিজের খাবার আমি নিজেই খেয়ে বলছি দারুণ, খুব মজা হয়েছে। এখন যদি আমি লবণ কমও দিই তারপর বলবো ভালো হয়েছে, এবার যদি মজা নাও লাগে তারপর বলবো ভালো হয়েছে, তাই না? যাক, তোমাকে আমি একদম সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আমার বাড়িতে, অবশ্যই কিন্তু আসবে। তো বন্ধুরা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এইভাবে আমার পাশে থেকে তোমরা সবসময়। আর কথায় কথা কিন্তু দেখো আমার রান্নাবাড়া একদম কমপ্লিট, টেবিলে খাবার সাজিয়ে দিয়েছি। আর বলেছিলাম না আজকে এমন দুটো জিনিস রান্না করছি যার কিনা কিছুই ফেলা যাবে না। যেমন চিংড়ি মাছটা তো আমি ভুনা করছি, সাথে যে চিংড়ির খোসাটা ছিল সেটাও কিন্তু আমি ব্লেন্ড করে তরকারিতে দিয়েছি। আমরা সবাই জানি এতে করে কিন্তু তরকারির টেস্টটা অনেক বেশি ভালো আসে। আর মিষ্টি কুমড়ার কথা কি বলবো, মিষ্টি কুমড়া দিয়ে তো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি তরকারি। এরপরে মিষ্টি কুমড়ার যে চোখলাটা ছিল সেটা ভর্তা করেছি। আর মিষ্টি কুমড়ার যে বিচিটা ছিল সেটা কিন্তু আমি ভেজে রেখে দিয়েছি, আমরা পরে খাবো খাওয়া দাওয়া করে। আর এখন কথাটা বলতে আমার আবারও হাসি পাচ্ছে, আসলেই তরকারিগুলো খেতে খুব মজা হয়েছিল। তবে আমার কাছে ভর্তাটা বেশি ভালো লেগেছে। আর লাস্টে অবশ্য আমি মিষ্টি কুমড়ার তরকারিটা খেতে চাইনি, তারপর ভাবলাম রান্না করেছি একটুখানি নেই। তো মাছ ভর্তি কিন্তু তরকারি চাইতে মাছ এসেছে বেশি। তো খেলাম, খাওয়া দাওয়ার পরে তারপরে এই যে 4টার দিকে মিষ্টি কুমড়ার যে বিচিগুলো ছিল তো সেগুলো আমরা আর কি মোবাইল দেখছি আর বসে বসিয়ে খাচ্ছি। আসলে খেতে ভালোই লাগে। আর মিষ্টি কুমড়ার বিচির মধ্যে আমি জাস্ট একটুখানি আর কি লবণ দিয়ে ভেজেছিলাম। তো এখন বিকেলের দিকে বাচ্চারা বলছে কেক খাবে, বেশ কয়েকদিন ধরেই বলছিল কেকের কথা। ওরা বারবার বলে শুধু আর কি স্পঞ্জের কেকগুলো, ক্রিমওয়ালা সে কেক খাবে। কিন্তু ক্রিমওয়ালা কেক সবসময় তো চাইলে বানানো যায় না, প্রচুর ঝামেলার কাজ। আবার দেখা যায় সবসময় কিন্তু ক্রিম ফ্রস্টিং কেকগুলো স্বাস্থ্যের পক্ষে অত একটা আর কি ভালো না। যাই হোক, আজকে ক্রিম দিব না, কিন্তু একটা চকলেটি ফ্লেভার থাকবে, কিন্তু বানাবো হচ্ছে আমি মূলত ভ্যানিলা কেক। আজকে বানাচ্ছি মার্বেল কেক বা জেব্রা কেক, যে যেটা বলো না কেন। এটা বানাতে একটু ঝামেলা, কিন্তু খেতে ভীষণ মজা। তো সব কিছু প্রিপারেশন যদি আগে করে রাখি তাহলে কিন্তু কেকটা বানাতে কোনো ঝামেলা লাগে না। তো প্রথমেই কিন্তু আমি চিনিটাকে ব্লেন্ড করে নিলাম, কারণ আস্তদানার চিনি হলে অনেক সময় দেখা যায় সহজে গলতে চায় না, আর চিনি যদি না গলে তাহলে কিন্তু কেকটা অত ভালো হয় না। আর যেহেতু আমি জেব্রা কেক বানাচ্ছি তো এখানে তো চকলেটের প্রয়োজন আছে। চাইলে শুধু কোকো পাউডার দিয়েই কিন্তু ব্যাটারটা গুলিয়ে নেওয়া যেত, কিন্তু আমি একটু টেস্টের জন্য এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি, কোকো পাউডার ব্যবহার করেছি, কফি ব্যবহার করেছি, এরপর বিভিন্ন ধরনের এসেন্স যেমন চকলেট, এরপর হচ্ছে ভ্যানিলা। তো আমি যেগুলো দিয়ে ব্যাটারটা গুলিয়ে রাখলাম এগুলো সব কিছু যদি দেওয়া যায় তাহলে কিন্তু কেকটা খেতে ভীষণ মজা হয়। শুকনো উপকরণ এখন চেলে নিয়েছি এখানে 2 কাপ ময়দা, চাইলে এখানে আটাও নেওয়া যাবে, তবে প্যাকেটের আটাটা ব্যবহার করলেই ভালো হয়। যেহেতু আমি 2 কাপ ময়দা নিয়েছি তাই আমি নিয়েছি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, সাথে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, আর নিয়েছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার আর হাফ চামচ পরিমাণ বেকিং সোডা। তো তোমরা চেষ্টা করবে, যারা কেক বানাও সবাই জানো, একটু ভালো ব্র্যান্ডের কোকো পাউডার এরপর কর্নফ্লাওয়ার এগুলো ব্যবহার করার জন্য, তাহলে রেজাল্টটা খুব ভালো আসে। আমি কিন্তু সাথে 1 চিমটি পরিমাণ লবণও দিয়েছি। সবগুলো উপকরণ একসাথে চেলে নিলে ভালো হয়, 2-3 বার চালতে পারলে বেশি ভালো। কেকটা খেতে অনেক মসৃণ হয়, ভালো লাগে। অনেকেই কিন্তু কেক বানাতে পারে, আবার অনেকেই আছে অনেক ময়দার ডিম নষ্ট করেছে, কেক ফুলে না বা ভিতরটা কেমন দানা দানা থাকে বা চুপসে যায় বানানোর পরে। তো তোমরা যদি আমার এই টিপসগুলো ফলো করে কেক বানাও, আমি বলবো একদম 100% তোমরা একটা ভালো রেজাল্ট পাবা। এখন নিয়েছি 4টা ডিম, আর ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হলে ভালো হয়, মিনিমাম 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখতে হবে। তো আমি এখন একদম লো স্পিডে ডিমটা বিট করে নিলাম। এরপর এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সাদা সিরকা, চাইলে এখানে 1 চামচ পরিমাণ লেবুর রসও ব্যবহার করা যায়। আর এখানে আমি যে চিনিটা ব্লেন্ড করে রেখেছিলাম, আমি 2 কাপ ময়দার জন্য কিন্তু 1 কাপ চিনি নিয়েছি। চাইলে তোমরা চিনির পরিমাণ যারা আর কি মিষ্টি খাও একটু বাড়িয়ে নিতে পারো, কিন্তু আমরা মিষ্টি অত একটা পছন্দ করি না তাই কম দিয়েছি।
তো আমি কিন্তু এই চিনিটাকে দুইবারে ব্লেন্ড করে নিব, আর বেশি মিক্সড করার কিন্তু কোনো ঝামেলা নেই, যেহেতু চিনিটা আগে থেকেই পাউডার হওয়া ছিল। এরপর এখানে দিয়ে দিলাম 1/3 কাপ তেল। চাইলে এখানে বাটার দেওয়া যেত, বাটার দিতে পারলে আরও বেশি ভালো হতো, তবে বাটার ছাড়াও খেতে ভালো লাগে। তবে চাইলে এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দেওয়া যায়, এটা টেস্ট খুব ভালো আসে। এখন আমি এক একে কিছু এসেন্স যোগ করব, যেমন এখানে দিয়েছি 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, 1 চামচ পরিমাণ চকলেট এসেন্স, 1 চামচ দিয়েছি বাটার এসেন্স, আর 1 চামচ দিয়েছি মিল্ক এসেন্স। এগুলো আসলে অপশনাল, দিতে পারলে ভালো, তবে তোমরা চেষ্টা করবে অবশ্যই আর কি ভ্যানিলা এসেন্স, এরপর হচ্ছে মিল্ক এসেন্স এগুলো ব্যবহার করার জন্য। তো সব কিছু দিয়ে জাস্ট আমি 30 সেকেন্ডের মতো একটু মিক্সড করে নিলাম, বেশি ওভারবিট কিন্তু করা যাবে না। এরপর কিন্তু আমি শুকনো উপকরণ একসাথে সব দিয়ে দিলাম, যেহেতু এটা কোনো স্পঞ্জ কেক না, এই কারণে কিন্তু আমি একসাথে দিয়েছি। তবে স্পঞ্জ কেকের ক্ষেত্রে ব্যাটার মিশাতে খুবই একটু সমস্যায় পড়তে হয়, একদম অল্প অল্প করে নিয়ে এরপর খুব সুন্দর মতো আস্তে আস্তে ব্লেন্ড করতে হয়। যেহেতু এটা আর কি পাউন্ড কেক, এটার মধ্যে তেমন কোনো ঝামেলাই নেই। একসাথে তুমি যদি সব কিছু গুলিয়েও মোল্ডে দিয়ে জাস্ট ওভেনে ঢুকিয়ে দাও, খুব সুন্দর মতো কিন্তু হয়ে যাবে। তবে আমি যদি একটু এফোর্ট দিই, একটু যত্ন করে করি, সেটার রেজাল্টও কিন্তু ভালো আসবে। তো আমি যে ব্যাটারটা গুলালাম সেখান থেকে আমি প্রায় 1 কাপ পরিমাণ একটু তুলে রাখলাম, যেহেতু আমি জেব্রা কেক বানাচ্ছি। আর এই যে আগে থেকে যে কফি আর কোকো পাউডারের একটা আর কি পেস্ট করে রেখেছিলাম, সেটাও এখন এই ব্যাটারের সাথে মিশিয়ে দিলাম। এখন খুব ভালো মতন মিশিয়ে নিব, যেন দুইটা ব্যাটার একসাথে মিক্সড হয়ে এক কালার হয়ে যায়। তো আমার কেকের প্রসেস একদম রেডি। আমি কিন্তু মোল্ডও রেডি করে রেখেছিলাম, আমি সুন্দর একটা মোল্ড নিয়েছি, আর মোল্ডের মধ্যে আমি জাস্ট একটু তেল ব্রাশ করে উপর থেকে ময়দা ছিটিয়ে ঝেড়ে নিয়েছিলাম। তো উপর থেকে এখন ব্যাটারটা ঢেলে দিব। এরপরে এই যে সাদা ব্যাটারটা দেখছো, এটার উপরে চকলেটের যে ব্যাটারটা করেছি সেটা দিয়ে দিব। তো এভাবে 2 ধাপে বা 3 ধাপে যতগুলোই হোক না কেন, মানে যখন আমার রাউন্ডটা পূর্ণ হয়ে যাবে তখন আমি আরেকটা ব্যাটার দিয়ে দিব। তো এই কাজগুলো করতে করতে একটা পারফেক্ট কেকের জন্য আমি তোমাদের কিছু টিপস বলে দিচ্ছি। যেমন ময়দাটা এটা যেন বেশি পুরানো না হয়, বা কর্নফ্লাওয়ার বলো এটাও যেন বেশি পুরানো না হয়, তাহলে কিন্তু রেজাল্টটা বেশি ভালো আসবে না। আর ময়দার ব্যাপারটা তোমাদের আমি একটু বলি, যদি মনে করো ময়দাটা অনেক দিন ধরে ঘরে রয়ে গেছে বা আটা, সেক্ষেত্রে তোমরা কুসুম গরম পানি, যেমন আঙুলের সয় একদম কুসুম মাইল্ড গরম পানি, ওইটা 1 চামচ পরিমাণ গুলিয়ে আটার ব্যাটারে বা ময়দার ব্যাটারে দিয়ে দিবে, তাহলে কিন্তু কেকটা সুন্দর ফুলবে, চুপসে যাবে না। এছাড়াও চিনিটা যেমন ব্লেন্ড করে নিবে, এরপরে কিন্তু ডিমটাও কিন্তু বের করে নিতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমি যে মোল্ডে বা যে বাটিতে কেকটা তৈরি করছি, কোনো যেন 1 ফোঁটা পানি না থাকে। অনেক সময় দেখা যায় আমরা ধুয়ে কোনো রকম মুছে আর কেকটা বানাতে আসি, এক্ষেত্রেও কিন্তু কেকটা ফুলে না, চুপসে যায়। কথায় কথায় দেখো আমার কেকটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে, হয়েও গেছে। আর এটা আমি আপ ডাউন হিট অন করে 180 ডিগ্রি তাপমাত্রায় 40 মিনিটের মতো বেক করে নিয়েছি। ওভেনের সাইজ বুঝে, এরপর হচ্ছে কেকের ওপরেও ডিপেন্ড করবে। কেক বড় হলে অনেক সময় বেশি লাগে, ছোট হলে সময় কম লাগে। তো আমার কেকটা মোটামুটি বেশ ভালোই বড় হয়েছে, তাই একটু সময়টা বেশি লেগেছে। আর কেকটা যেন ড্রাই না হয়ে যায়, তাই আমি 1/2 কাপ পানির মধ্যে 2 চামচ পরিমাণ চিনি গুলিয়ে রেখেছিলাম আগে থাকতে, সেটা একটু ব্রাশ করে দিয়েছি। আর গরম থাকতে থাকতেই কিন্তু একটা আর কি ভারী কিছু দিয়ে ঢেকে রাখতে হবে। তো আমি হাতের কাছে দেখা যায় সবসময় সব কিছু থাকে না, টাওয়েল অথবা পরিষ্কার যে অন্যগুলো থাকে সেগুলি সুন্দর করে ভাঁজ করে উপর দিয়ে আর কি ঢেকে রেখে দিই ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত। তো ঠান্ডা হয়ে গেছে, দেখো আমি কিন্তু কোনো বাটার পেপার ব্যবহার করিনি, তারপর কেকটা খুব সুন্দর উঠে গিয়েছে। আর এত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিল, তবে আমার আফসোস লাগছিল বারবার, আমি যদি এখানে 1 টেবিল চামচ পরিমাণ মতো ঘি দিয়ে দিতে পারতাম, এটার টেস্টটা বাটারের চাইতে বেশি ভালো লাগতো। মানে বাটার দিলে যে ফ্লেভারটা পাওয়া যেত তার চাইতে বেশি ভালো রেজাল্ট আসতো। তো এভাবে যদি তোমরা একটা কেক তৈরি করে খাও, আমি বলবো তোমরা কেউ বিফলে যাবা না। যারা অনেক আটা ময়দা গুলিয়ে শেষ করেছো, ডিম চিনি নষ্ট করেছো, তো তোমরা এভাবে একবার হলেও ট্রাই করে দেখো। আবার দেখা যায় অনেকের ঘরে ওভেন নেই, তারা বলবে যে কি করে করব। তোমরা চাইলে কিন্তু চুলার মধ্যেও হাঁড়িতে এই আর কি কেকটা তৈরি করতে পারো। কেক পুডিং সব কিছু তৈরি করা যায়। তো তোমরা কে চুলার মধ্যে কেক দেখতে চাও বা অন্য কিছু দেখতে চাও, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, আমি তোমাদের দেখিয়ে দিব। আমি কেকটা কাটতে কাটতে তাসনিম যে কতবার হাত পেতেছে, বারবার বলছে দাও। আর হামিমও ছিল, হামিমকেও দিব। আর কেকটা না স্লাইস করতে করতে হঠাৎ আমার আরও একটা আপুর কথা মনে পড়ে গেল। রুবিনা বুটিক থেকে রুবিনা আপু লিখেছিল, গতকাল আমি বউয়া রান্না করেছিলাম, সেই ভিডিওটা শেয়ার করেছিলাম। তো আপু না বুঝতে পারেনি, আসলে তারা তো ইন্ডিয়ায় থাকে, তো এই কারণে বলেছে আপু এটার রেসিপিটা তুমি ডিটেলস দেখাবা, জানতে চাই। ইনশাল্লাহ আপু একদিন যখন আবার বানাবো তোমার জন্য আমি ডিটেলস ভিডিওটা শেয়ার করে দিব, অবশ্যই কিন্তু দেখবে।
কেকের ভিতরটা দেখো কত সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। তাসিম তো বারবার নিতে আসতেছে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।